আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। ইতিপূর্বে আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেধা স্যারের বইয়ের অধ্যায় 3-এর সূত্র ও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছি। এটি হবে আমাদের অধ্যায় 3-এর 3য় নম্বর লেকচার। আজকে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, দেন আমাদের অধ্যায় 3 শেষ হবে। এই অধ্যায়টার উপর আমরা এই 3টা লেকচার করলাম এই কারণেই, কেননা এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যার কারণে আমরা একটু বেশি গুরুত্ব দিলাম এই অধ্যায়টাকে। তো চলুন এখন আমরা 3.5 নাম্বার ম্যাথটা দেখি। এ ডিজেল স্টেশন সাপ্লাই দ্য ফ্লোয়িং লোড টু ভেরিয়াস কনজিউমার, ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, ডোমেস্টিক কনজিউমার, কমার্শিয়াল কনজিউমার, ডোমেস্টিক লাইট কনজিউমার। টোটাল এই কনজিউমারগুলোর এগুলো হচ্ছে কি তাদের ম্যাক্সিমাম ডিমান্ড। যদিও প্রশ্নের মধ্যে উল্লেখ করে বলে নাই যে এগুলো তাদের ম্যাক্সিমাম ডিমান্ড, আবার এটাও বলে নাই যে এটা তার কানেক্টিং লোড। এরা সাপ্লাই দিচ্ছে কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, অর্থাৎ এইরকম যে এইরকম একটা প্ল্যান আছে, এই প্ল্যানটার মধ্যে কত একটা প্ল্যান আছে, প্ল্যানের ক্যাপাসিটি দেয়া নাই। তো এই প্ল্যান থেকে কি করা আছে, এখানে একটা কনজিউমার, এটা একটা কনজিউমার, এটা একটা কনজিউমার, এটা একটা কনজিউমার। তো এই কনজিউমারের মধ্যে যে লোডগুলো সে চালায় তার মধ্যে হতে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত 1500 কিলোওয়াট। যদিও প্রশ্নের মধ্যে বলে দেয় নাই, কিন্তু দেখুন এইখান থেকে তারা ডাইভার্সিটি ফ্যাক্টর চাইছে এবং অ্যানুয়াল লোড ফ্যাক্টর চাইছে। তো অবশ্যই এগুলো ম্যাক্সিমাম ডিমান্ড, কানেক্টিং লোড না। মানে যে লোডগুলো কানেক্ট আছে সেই লোডের থেকে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। এইখানে ধরলাম কানেক্ট করা আছে 200 কিলোওয়াট, 2000 কিলোওয়াট, কোনো এক সময় তার 1500 কিলোওয়াট অর্থাৎ ম্যাক্সিমাম ডিমান্ড হয়েছে। তো এইখানে আছে আবার 750 কিলোওয়াট তার ম্যাক্সিমাম ডিমান্ড, এখানে তার 100 কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড, এখানে তার 450 কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড, এবং এই প্ল্যান্টের একটা ম্যাক্সিমাম ডিমান্ড আছে। প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড কত দেখুন, ইফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য স্টেশন, অর্থাৎ এই যে ডিজেল স্টেশন, এটার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 2500 কিলোওয়াট। অর্থাৎ তাদের যে সবগুলার যে ম্যাক্সিমাম ডিমান্ড, সেই ম্যাক্সিমাম ডিমান্ডগুলার কোনো একটা সময় দেখা যায় যে কেউ বেশি, ধরলাম সে সকাল 8টার সময় তার পিক আওয়ার এটা, এর সকাল 6টার সময়, তো এর বিকেলে, এর আবার মাঝখানে। তো অ্যাভারেজ হিসাব করলে তার ম্যাক্সিমাম ডিমান্ড হয় 2500 কিলোওয়াটে, অর্থাৎ এই স্টেশনটার। তো এইখান থেকে আমরা কি করব, দ্য নাম্বার অফ কিলোওয়াট আওয়ার জেনারেটেড পার ইয়ার। দেখুন এখানে আবার তারা পুরো বছরে কি পরিমাণ এনার্জি জেনারেট করছে সেটাও বলে দিছে, দেওয়ার পরে ডাইভার্সিটি ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টর নির্ণয় করতে বলছে। লোড ফ্যাক্টরটা কি, অ্যানুয়াল লোড ফ্যাক্টর নির্ণয় করতে বলছে। তো আমরা এটা ইজিলি করতে পারবো। ডাইভার্সিটি ফ্যাক্টর কি বা কাকে বলে সেটা তো দেখেছি আমরা, যে কি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। তো সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, তো ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, এইটা একটা কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড, এটা একটা কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড, এই কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড, এই কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ডের সাম অর্থাৎ যোগ। তাহলে যোগ যদি করি কত, 1500 কিলোওয়াট, সব কিলোওয়াট এই জন্য না লিখি কিলোওয়াট, 750 কিলোওয়াট যোগ 100 কিলোওয়াট যোগ 450 কিলোওয়াট ডিভাইডেড ম্যাক্সিমাম ডিমান্ড। কিসের ম্যাক্সিমাম ডিমান্ড, প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড। প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড কত 2500 কিলোওয়াট। তাহলে কি আসবে, ডিএফ অর্থাৎ ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর কি হয়, সবসময় একের চেয়ে বেশি হয়। তাহলে তার ডিএফ হচ্ছে কত, অর্থাৎ ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে, ডাইভার্সিটি ফ্যাক্টর এটা ক্যালকুলেশন করলে আসে কত 1.12, এটা হচ্ছে তার ডাইভার্সিটি ফ্যাক্টর। তো একটা উত্তর আমরা পাইলাম। এবার তারা চাইছে কি লোড ফ্যাক্টর, অর্থাৎ লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর সমান সমান কি, অ্যাভারেজ লোড, তার প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের অ্যাভারেজ লোড। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড এটা কোনটা ম্যাক্সিমাম ডিমান্ড, এখানে সবসময় বসে প্ল্যান্টের বসে, অর্থাৎ পাওয়ার স্টেশনের বসে। পাওয়ার স্টেশনের কত 2500 কিলোওয়াট। এটা কি পার্সেন্টেজ লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর পার্সেন্টেজেই হয়, ম্যাক্সিমাম সময় আমরা পার্সেন্টেজেই দিব। তাহলে এটা কত 100। অ্যাভারেজ লোড কত জানি না, অ্যাভারেজ লোড নির্ণয় করার জন্য ওখানে তারা একটা ক্লু দিছে, অর্থাৎ বছরের টোটাল ইউনিটটা তারা দিছে। তো টোটাল ইউনিট বছরের যেটা দিছে সেইখান থেকে এইচটা কেটে দেওয়ার জন্য টোটাল বছরের ঘন্টা দিয়ে ভাগ দিব, তাহলে ওইখান থেকে অ্যাভারেজ লোড পাবো। তো দেখি তাহলে
ইয়ারলি ইউনিট ছিল কত, এই পরিমাণ ইয়ারলি ইউনিট ছিল, অর্থাৎ তার পুরো বছরের ইউনিট ছিল এত। তো এই বছরের ইউনিটকে যদি তার পুরো বছর, যেহেতু সে 365 দিনেই চলছে, এখানে পুরো বছরের কথা তারা যেহেতু কোনো দিন লস হয় না এইরকম কথা কোনো বলে নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি সে 365 দিনে চলছে। তো 365 দিনে যদি চলে তাহলে 24 ঘন্টা করে যদি পার ডে হয়, তাহলে 365 গুণন 24, তাহলে যা আসবে সেটা হবে তার কি অ্যাভারেজ লোড। অ্যাভারেজ লোড তো সব সময় কি হয়, এইচ থাকে না, অর্থাৎ শুধু কিলোওয়াট হয়। তো এটার একটা যে আওয়ার, এই আওয়ারটাই কাটা যাবে, তাহলে থাকবে কত, কিলোওয়াট থাকবে। ক্যালকুলেশন করলে আসে কত, এটা দিয়ে এটা ক্যালকুলেশন করলে আসে 513.698 কিলোওয়াট। এটা এখন এখানে বসাবো, 5013698 কিলোওয়াট। এই কিলোওয়াটে কাটা, এটার সাথে এটা ইয়া যদি দেই, ভাগ যদি দেই, তাহলে কত আসে 0.2054, যেহেতু 100 আছে গুণন 100, তাহলে এটা আসে কত 20.54% লোড ফ্যাক্টর। তো এটা আমি লোড ফ্যাক্টরও পাইলাম, অর্থাৎ 2 নাম্বারটা আমার হয়ে গেল। এখন আমরা দেখব এর পরের ম্যাথটা। পরের ম্যাথে কি বলছে, 3.6 এ পাওয়ার স্টেশন হ্যাজ এ ম্যাক্সিমাম ডিমান্ড তো কত 15,000 কিলোওয়াট। দেখেন যে একটা পাওয়ার স্টেশন আছে, এই পাওয়ার স্টেশনটার ম্যাক্সিমাম ডিমান্ড আছে কত 15,000 কিলোওয়াট। দেখুন 15,000 কিলোওয়াট। দ্য অ্যানুয়াল লোড ফ্যাক্টর ইজ 50%। তো অ্যানুয়াল লোড ফ্যাক্টর আছে কত 50%, অ্যান্ড প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর 40%। এখানে এবার দেখুন নতুন আরেকটা জিনিস পাইলাম আমরা, কত প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর। অলরেডি এটার সূত্র আমরা দেখছি, ডিটারমিন দ্য রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট। রিজার্ভ ক্যাপাসিটির সূত্র কি, রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে আমার প্ল্যান্টের টোটাল ক্যাপাসিটি, সেইখান থেকে আমার ম্যাক্সিমাম কি পরিমাণ চাহিদা সেটা যদি বাদ দেই, যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমার রিজার্ভ থাকে, ওইটাই হচ্ছে আমার রিজার্ভের ক্যাপাসিটি। তাহলে আমার লাগবে কি প্ল্যান ক্যাপাসিটি। সবার আগে আমাকে নির্ণয় করতে হচ্ছে কি কি প্ল্যান ক্যাপাসিটি, যেহেতু ম্যাক্সিমাম ডিমান্ড, দেখুন ম্যাক্সিমাম ডিমান্ড যেহেতু দেয়া আছেই, তাহলে এখন আমার দরকার প্ল্যান ক্যাপাসিটি। যদি প্ল্যান ক্যাপাসিটি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমি সেইখান থেকেই বাদ দিলে আমি ম্যাক্সিমাম ডিমান্ড এই আমার রিজার্ভ ক্যাপাসিটি নির্ণয় করতে পারবো। তো চলুন দেখি, ভ্যালুগুলো বসাই। এমডি আছে কত 15,000 কিলোওয়াট, এলএফ আছে, লোড ফ্যাক্টর আছে কত 50%, আবার প্ল্যান ক্যাপাসিটি আছে কত পিসিএফ, প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর 40%। এই হচ্ছে ডাটা দেয়া আছে, আমরা এখন এখান থেকে সব ডাটা নির্ণয় করে দেখব। এই ডাটাগুলো দেয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে কি রিজার্ভ ক্যাপাসিটি। তো রিজার্ভ ক্যাপাসিটি আমরা কি জানি যে প্ল্যান্ট ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম ডিমান্ড, অর্থাৎ প্ল্যান্ট কি পরিমাণ প্ল্যান্টে তার ক্যাপাসিটি আছে প্ল্যান্টের, সেখান থেকে কি পরিমাণ ম্যাক্সিমাম সর্বোচ্চ চাহিদা সেটা বাদ দিলে যা আমার অবশিষ্ট থাকে সেটাই আমার রিজার্ভ। তো আমি তো ম্যাক্সিমাম ডিমান্ড জানতাম যে ম্যাক্সিমাম ডিমান্ড আমার 15,000 কিলোওয়াট, তাহলে প্ল্যান ক্যাপাসিটি আমার কত, প্ল্যান ক্যাপাসিটি তো আমি জানি না। আচ্ছা, তো প্ল্যান ক্যাপাসিটি নির্ণয় করার জন্য এই যে একটা আছে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর আছে, সেটার ব্যবহার করে দেখি কি হয়। এটাই কি জানি, সূত্রটা কি জানি, পিসিএফ এর প্রতি প্ল্যান ক্যাপাসিটির অ্যাভারেজ লোড প্ল্যান ক্যাপাসিটি এইটা হচ্ছে আমরা সূত্র জানতাম। অর্থাৎ এখানে যদি থাকে আমার কত 40%, তাহলে এখানে কত আসবে 100 আসবে, যেহেতু এটা 40% দেয়া আছে, অর্থাৎ পার্সেন্টেজ আছে মানে 100 আছে। ওকে, তো এখন দেখুন প্ল্যান ক্যাপাসিটি আমি নির্ণয় করব। তো প্ল্যান ক্যাপাসিটি যদি আমি নির্ণয় করি, প্ল্যান ক্যাপাসিটি তাহলে আসে কি এখানে এভারেজ লোড ভাগ এটা কত 40%। তো এখন দরকার হচ্ছে এভারেজ লোড যদি পাই তাহলে আমি প্ল্যান ক্যাপাসিটি নির্ণয় করতে পারবো। এভারেজ লোড নির্ণয় করতে হবে। এভারেজ লোড নির্ণয় করার জন্য কি আছে, এখানে লোড ফ্যাক্টর দেয়া আছে এবং ম্যাক্সিমাম ডিমান্ড তো আছেই, তাহলে আমি ওইখান থেকে এভারেজ লোড নির্ণয় করতে পারবো। কেননা লোড ফ্যাক্টরের সূত্র আমরা কি জানি, লোড ফ্যাক্টর হচ্ছে প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের এভারেজ লোড। ম্যাক্সিমাম ডিমান্ড কত 15,000 কিলোওয়াট, এভারেজ লোড কত, এটা হচ্ছে এভারেজ লোড।
তাহলে লোড ফ্যাক্টর কত? লোড ফ্যাক্টর 50%। তাহলে এটার সাথে এটা যদি গুণ দেই তাহলে 50% গুণন এখানে কত? 100, যেহেতু এটা পার্সেন্টেন্সে আছে। তাহলে এটা যদি এদিকে আসে কত? 0.5 গুণন কত? 15,000 সমান সমান কি? এভারেজ লোড। তাহলে এখান থেকে আমার কত আসতেছে? 15, অর্থাৎ 750। এভারেজ লোড পাইলাম 7,500 কিলোওয়াট। এভারেজ লোড এখানে পেয়ে গেছি, এভারেজ লোড এখানে বসাও। এভারেজ লোডটা যদি এখানে বসাই তাহলে আসে কত? এখানে তো 100 থাকবে, যেহেতু এটা পার্সেন্টেন্সের হিসাবে। তো এভারেজ লোড এখানে থাকলে এখানে 100 থাকতেছেই। তো 100কে একেবারেই, আচ্ছা আমরা আগে ভ্যালুগুলো বসাই নেই। ভ্যালুগুলো যদি বসাই নেই, এভারেজ লোড কত পাইছি? 7500 গুণন কত? 100 ভাগ কত? 40। 0 একটা কাটা, 0 একটা কাটা, তাহলে আসে ক্যালকুলেশন করলে কত আসে? 75। এটা 7500 গুণন 10 ভাগ কত? 40। তাহলে প্ল্যান ক্যাপাসিটি আসে 1875 কিলোওয়াট। ম্যাক্সিমাম ডিমান্ড কত? সরি, আরেকবার একটু দেখে নেই। এইখানে আর একটা শূন্য হবে, তাহলে হচ্ছে কত? 18,750। তাহলে রিজার্ভ ক্যাপাসিটি কত? তাহলে প্ল্যান ক্যাপাসিটি কত আসছে? 18,750 বিয়োগ 15,000। তাহলে এটা থেকে এটা বাদ দিলে যা থাকবে তাই হবে আমার রিজার্ভ ক্যাপাসিটি। তাহলে বিয়োগ 15,000। তাহলে প্ল্যান ক্যাপাসিটি হচ্ছে কত? 3750 কিলোওয়াট। এই ম্যাথটাই আমাদের এই কিছুদিন আগে একটা এক্সামে, বুয়েট এক্সামে এসেছিল। এই হচ্ছে আমাদের উত্তর, শেষ রিজার্ভ ক্যাপাসিটি। এখন দেখব সরাসরি 3.15। বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমরা ইগনোর করে যাব। 3.15 যদি দেখি তাহলে আমরা লোড কার্ভ এবং লোড ডিউরেশন কার্ভ সম্পর্কে ভালো ধারণা পাবো। তো একটা ম্যাথ করলে আমরা বাকি যত ধরনের ম্যাথ আছে সবগুলাই করতে পারবো। কাজেই এতগুলা ম্যাথ করার আমাদের দরকার নেই। আমরা এই 3.15 ম্যাথটা করলেই আমরা অধ্যায় 3 ক্লোজ করব। তো সবার আগে আমাকে বুঝতে হবে যে লোড কার্ভ কি আর লোড ডিউরেশন কার্ভটা কি। লোড কার্ভটা হচ্ছে সময়ের সাথে, সকাল থেকে ধরেন আপনি সকাল থেকে আপনার প্রথম 2 ঘন্টা আপনার লোডের চাহিদা ছিল আপনার 10 মেগাওয়াট, পরের 2 ঘন্টায় যে আপনার চাহিদা হয়েছে 20 মেগাওয়াট। তো প্রথম যে 2 ঘন্টা আপনার 10 মেগাওয়াট হয়েছে এটার একটা যে গ্রাফ হলো, এরপরে যে আপনার চাহিদা বাড়ছে আবারও বাড়লো, তারপরে চাহিদা কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এইরকম যে গ্রাফ আকারে যেটা প্রকাশ করা হচ্ছে সেটাই তার লোড কার্ভ। অর্থাৎ এক সাইডে লোড থাকবে আর এক সাইডে সময় থাকবে। যদি লোড এক সাইডে লোড আর এক সাইডে সময় যদি থাকে সেটাই যে কার্ভ অঙ্কন হবে সেটাই লোড কার্ভ। যেমন আমরা এই ম্যাথটা আমার খাতায় তুলে নেই, নেওয়ার পর আমরা এখান থেকে লোড কার্ভ এবং লোড ডিউরেশন কার্ভ খুব ভালোভাবে জানব। এই আমি প্রশ্নটা আমার খাতার মধ্যে অঙ্কন করলাম যে একটা পাওয়ার স্টেশনের যে লোড কার্ভ আছে, অর্থাৎ তাদের একটা কার্ভ আছে, এই কার্ভটার মধ্যে এইরকম ডাটাশিট দেয়া আছে। তো এইরকম ডাটাশিট দেয়া আছে, এইখান থেকে তারা কি করছে? এনার্জি জেনারেটেড পার ডে, অর্থাৎ সারা দিনে কি পরিমাণ এনার্জি বা কি পরিমাণ ইউনিট হয়েছে সেটা আমাকে বাইর করতে বলছে। তো আমরা কি করব যে এইরকম একটা ডাটাশিট দেয়া আছে, এইখান থেকে আমরা লোড কার্ভ অঙ্কন করব। এই লোড কার্ভ থেকে লোড ডিউরেশন কার্ভ অঙ্কন করব। এই টেকনিকগুলো আমরা জানবো, অর্থাৎ আমরা এই 3টা প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব। তো সবার আগে চলুন তো লোড কার্ভ অঙ্কন করি। লোড কার্ভ অঙ্কন করার নিয়ম হচ্ছে কি? সিরিয়ালি যাইতে হবে আপনার, অর্থাৎ সিরিয়ালি আপনার সকাল থেকে, অর্থাৎ 0 থেকে 24টা পর্যন্ত সিরিয়ালি যে লোডটা আপনার কার্ভের মাধ্যমে দেখাবেন সেটাই হবে আপনার লোড কার্ভ। আর লোড ডিউরেশন কার্ভটা হচ্ছে যে আপনি ধরেন সারা দিন মিলে 20 মেগাওয়াট ব্যয় করেছেন, এখন 20 মেগাওয়াট আপনি সারা দিনে কয় ঘন্টা ধরে ব্যয় করছেন সেটা দিবেন। আবার যদি 40 মেগাওয়াট থাকে, 40 মেগাওয়াট আপনি সারা দিনে কয় ঘন্টা দিয়েছেন সেটা দিবেন। অর্থাৎ প্রথমে সর্বোচ্চ মেগাওয়াট কত ঘন্টা ইউজ করছেন সেটা উল্লেখ করবেন, তারপরে স্টেপ টু স্টেপ আস্তে আস্তে কমতে কমতে যে কার্ভটা করবেন সেটা হবে লোড ডিউরেশন কার্ভ। আর লোড কার্ভ হবে 0 থেকে সিরিয়ালি 24টা পর্যন্ত। তো 0 থেকে 24টা পর্যন্ত আমরা এখন কার্ভটা নির্ণয় করব। তার মানে আমরা আগে সবার আগে লোড কার্ভ অঙ্কন করি। তাহলে লোড কার্ভ করি। লোড কার্ভের এটা কি? সময়, টাইম। এটা যদি টাইম হয় এটা হবে কি? যেহেতু এগুলা মেগাওয়াট ভ্যালু, মেগাওয়াট। আর এটা টাইম বলতে কি? আওয়ার, আওয়ার। যেহেতু উপরেরটা আওয়ার নিচেরটা মেগাওয়াট। ভালোভাবে বুঝবেন, এটা খুবই ইম্পর্টেন্ট।
কেননা অনেক সময় এই ধরনের ডাটা দিয়ে লোড কার্ভ চাইতে পারে, আবার লোড কার্ভ দিয়ে শুধুমাত্র এই এনার্জি নির্ণয় করতে বলতে পারে, অথবা এরকম লোড কার্ভ দিছে লোড ডিউরেশন কার্ভ অঙ্কন করতে বলে, অথবা লোড ডিউরেশন কার্ভ দিছে সেখান থেকে লোড কার্ভ অঙ্কন করতে বলে। মানে কি করতে বলবে আমরা জানি না, কাজেই আমরা পুরো টেকনিকটা শিখে নিব। তা সবার আগে এখন দেখুন তো, এই যে লোড কার্ভটা, এটা তো 0 পয়েন্ট, তো তার মানে এটা 0টা বাজে, অর্থাৎ 24টার পরে বাজা শুরু হচ্ছে, অর্থাৎ 0। এখন 1 2 করে আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে আবার 24টা পর্যন্ত যাবে। তো এখন দেখবো আমরা, তার মানে 24টা কই আছে দেখুন তো, 24টার পরের সংখ্যা 0 না? হ্যাঁ, তাহলে 24 কই? এই যে 24, 20 থেকে 24 পর্যন্ত চলছে। দেখুন 24টার পর থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ 24, 0 1 2 3 4 5, মানে 24-এর পরে কত? 0, 0 তো 0 শুরু হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6, তার মানে 6 ঘন্টা। এই 6 ঘন্টা সে কি করছে? 20 মেগাওয়াট লোড দিছে। 6 ঘন্টা 20 মেগাওয়াট লোড দিছে। তাহলে 6 ঘন্টা আগে দাগ নির্ণয় করি। এটা যদি 1 দেই, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, মানে এগুলো ঘন্টা। এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, টাইমটা আরো আগাই দেই, এটা 13, এটা 14, এটা 15, এটা 14, সরি, এইরকম করে স্কেলিং করলাম 1 থেকে 24 পর্যন্ত। এটা কি সময়? আর এটা হচ্ছে কত? 10 মেগাওয়াট, 20 মেগাওয়াট, 30 মেগাওয়াট, 40 মেগাওয়াট, মেগাওয়াটের উপরে একবারে মেগাওয়াট লিখছি, এইভাবে 80 মেগাওয়াট। তো এখন দেখব যে 0 থেকে, দেখুন 24-এর পরে কি 0, তো 0 থেকে 6 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 24-এর পরে 0 থেকে 6 ঘন্টা পর্যন্ত সে কি 20 মেগাওয়াট দিছে। আচ্ছা, 6 ঘন্টার পরে আবার দেখুন এখানেও 20 লেখা আছে, অর্থাৎ 6 এর পরে কত? 7 8, অর্থাৎ সকাল 6টার পরে 7টা 8টা পর্যন্ত। তাহলে এক টানা, তাহলে 0 থেকে 8টা পর্যন্ত সে একবারে 20 মেগাওয়াট করে দিছে। তাহলে 0 থেকে 8টা পর্যন্ত, 0 থেকে 8টা পর্যন্ত সে কি দিছে? 20 মেগাওয়াট করে লোড দিছে, অর্থাৎ এই 8টা পর্যন্ত সে 20 মেগাওয়াট লোড দিছে। লোড কার্ভ অঙ্কন করার সময় এইটাকে আমরা মার্কিং করে দিব, আর এইটাকে ডট ডট করে দিব, এটা ডট ডট করে দিব, আমরা দেখতেছি পরেরগুলা। আচ্ছা, এরপরে দেখুন তো কি করছে? 8টার পরে কি? এই যে 8 8 9 10 11 12, অর্থাৎ 12টা পর্যন্ত, অর্থাৎ 8 থেকে 12 পর্যন্ত 4 ঘন্টা কি কি করছে? 60 মেগাওয়াট, 40 মেগাওয়াট করেছিল। তার মানে পরে এই পরিমাণে সে কি করছে? এই পরিমাণে সে দিছে 40, কয় ঘন্টা দিছে? 12টা পর্যন্ত দিছে, অর্থাৎ এই 12টা পর্যন্ত দিছে, এই যে 12টা পর্যন্ত। তাহলে এই 8 থেকে 12টা পর্যন্ত, এটা কিন্তু ডট ডট, এটা আপনারা ভুলে যান, এটা এইভাবে ডট ডট আছে, এরকম ডট ডট। তো এত 12টা পর্যন্ত আসছে, ওকে। 12টা থেকে 16টা পর্যন্ত কয়টা? 4 ঘন্টা। বাকি 4 ঘন্টা সে কি করছে? কত দিছে? 60 মেগাওয়াট দিছে। আচ্ছা, বাকি তারপরে 4 ঘন্টা সে দিছে 60 মেগাওয়াট। তাহলে 60 হচ্ছে কোথায়? এইখানে দেখুন, সময়ের সাথে সাথে তার কম বেশি হচ্ছে। তাহলে কত এটা? 60 মেগাওয়াট, ওকে। 60 মেগাওয়াট কত পর্যন্ত দিছে? 16টা পর্যন্ত দিছে, অর্থাৎ এই 16টা পর্যন্ত দিছে, এই যে হয়ে গেল 16টা পর্যন্ত। আচ্ছা, এরপরে 16 থেকে 20টা পর্যন্ত আবার কত দিছে? 20 মেগাওয়াট দিছে, 16 থেকে 20 পর্যন্ত। তো 16 থেকে 20 পর্যন্ত কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে বাকি 16 থেকে 20 পর্যন্ত, এই 20 পর্যন্ত দিছে কই পর্যন্ত? এই যে 20 মেগাওয়াট অবধি, এই 20 মেগাওয়াট অবধি দিছে। তাহলে সে এই দিক দিয়ে নিচে নামলো, নিচে নামে এই বরাবর আসলো, এই বরাবর আসলো, এইখান থেকে স্যার 20 মেগাওয়াট দিছে সে। এরপরে আবার কত? 20 থেকে 24 পর্যন্ত, 20 থেকে 24 পর্যন্ত 50 মেগাওয়াট দিছে। তো 20 থেকে 24 পর্যন্ত 50 মেগাওয়াট, এই 50 মেগাওয়াট, 50 মেগাওয়াট, 50 মেগাওয়াট, 50 মেগাওয়াট। তাহলে সে এইখান থেকে উঠলো 50 মেগাওয়াটে, আর এটা উঠছে 24 পর্যন্ত, এটা হচ্ছে তার 24 পর্যন্ত। তাহলে সে এই পরিমাণ লোড দিছে। এইটা হয়ে গেল তার লোড কার্ভ। দেখুন, সময়ের সাথে সাথে ভেরিয়েশন হয়েছে লোড কার্ভে, দেখুন সময়ের সাথে সাথে লোডটা ভেরিয়েশন হয়েছে। কিন্তু লোড ডিউরেশন কার্ভটা তাহলে কিরকম হবে? এইটাই এখন দেখব, লোড ডিউরেশন কার্ভ। এই এটা দিলাম,
তো এটা কত আমার ধরলাম 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70। ওকে, এখন রাখি। তো সবার আগে সর্বোচ্চ কত পর্যন্ত দিছিল? 60 ওয়াট পর্যন্ত গেছে, সর্বোচ্চ 60 ওয়াট। 60 ওয়াট কত? এ প্রথমটা কিন্তু লোড কার্ভ, এবার লোড ডিউরেশন কার্ভ আটকেছি। 60 ওয়াট, 60 ওয়াট সর্বোচ্চ কয় ঘন্টা ছিল? 4 ঘন্টা ছিল। তাহলে 0 থেকে প্রথম 4 ঘন্টা, 1 2 3 4, প্রথম 4 ঘন্টা, এই যে প্রথম 4 ঘন্টা, এই 4 ঘন্টা সে দিছে সবচেয়ে বেশি। অর্থাৎ সবচেয়ে বেশি কত? সর্বোচ্চ না 60, 60ই সর্বোচ্চ। দেখুন 60ই সর্বোচ্চ, ওইখানেও দেখুন 60ই সর্বোচ্চ, এখানে দেখুন 60ই সর্বোচ্চ। তাহলে এই সর্বোচ্চে এইখানে কিন্তু কোনো নিয়ম ফলো করবে না, সে সর্বোচ্চ কত সময় দিছে, তারপরের স্টেপ কত সময় দিছে, তারপরের স্টেপ কত সময় দিছে, এইখানে লোড ডিউরেশন কার্ভ থাকবে। আর লোড কার্ভটা সব সময় সে কী করবে? সময়ের সঙ্গে ভেরিয়েশন হবে। তো এটা সময়ের সাথে ভেরিয়েশন হয়েছে লোড কার্ভ। লোড ডিউরেশন কার্ভ সময়ের সাথে ভেরিয়েশন হয় না, সে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন হবে। আর এইখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই 24-এর পরে লোডটা আবার কত হয়েছে? 24-এর পরে 8 ঘন্টা পর্যন্ত, তারপরের 8 ঘন্টা পর্যন্ত সে কিন্তু আবার 20 মেগাওয়াট। তার মানে এই যে এই বট করে যে ইয়াটা দিচ্ছি, সেটা এইখান পর্যন্ত এসে থামবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা এখানে শেষ না, এটা এইখান পর্যন্ত আসবে, আর বাকিগুলা ডট 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 থাকতেছে। আচ্ছা, তো সবার আগে এবার চলুন দেখি 60 ঘন্টা কয় ঘন্টা, কয় বিঘা চলছে? 4 ঘন্টা চলছে। তাহলে 60, এই যে 60 হচ্ছে 4 ঘন্টা চলছে। ওকে, এরপরে 60-এর নিচে কম আছে কত? 60-এর নিচে আছে 50। লোড কার্ভে দেখি, এটা হচ্ছে 60, 60-এর নিচে কত? এটা 50, এই যে 50 কয় ঘন্টা চলছে? মাত্র 4 ঘন্টা চলছে। 1 2 3 4, তাহলে 4 ঘন্টা যদি চলে তাহলে 50, এই যে 50, তাহলে এইখানে আসলো 50 কয় ঘন্টা চলছে? 4 ঘন্টা। তাহলে 5 6 7 8, এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা চলছে। ওকে, এবার এর নিচে অর্থাৎ 50-এর নিচে ছোট আছে কে? 40 কয় ঘন্টা চলছে? 40ও এখান থেকে শুধু 4 ঘন্টা চলছে। 40 দেখি, 40-এ শুধুমাত্র 4 ঘন্টা চলছে। তাহলে 40, তাহলে এটা কত আসলো? 9 10 11 12, তাহলে এই যে 4 ঘন্টা পর্যন্ত 40 চলছে। এই 40 এটা এখানে আসলো, এইখান থেকে এই 12টা পর্যন্ত সে এত চলছে। আচ্ছা, এখানে কিন্তু নিয়ম নাই, এখানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন লোড ডিউরেশন কার্ভ। লোড কার্ভ সময়ের সঙ্গে ভেরিয়েশন হয়, লোড ডিউরেশন কার্ভ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন হয়। তাহলে এটা গেল। এরপরে কত আসে? এরপরে আছে কত? 30 আছে? 30 নাই, সরাসরি আছে 20 কত সময় তাহলে চলছে? এখানে চলছে 8 ঘন্টা, আর এইখানে চলছে 20 আবার 4 ঘন্টা, 8 4 12 ঘন্টা। অর্থাৎ বাকি যে 24 ঘন্টা পর্যন্ত আছে, 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এই যে আওয়ারটা, বাকি যে 24 ঘন্টা পর্যন্ত সে কি করছে? দেখুন বাকি যে 24 ঘন্টা পর্যন্ত সে 20 এই অবধি ছিল, অর্থাৎ এটা এখানে নামলো, নামে সে এই অবধি ছিল। তারপরে কি করছে? সে আবার বাড়ছে, তাহলে এটা এসে এখানে লাগিয়ে গেল, শেষ। এই হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ, ডিউরেশন কার্ভ, আর এটা হচ্ছে লোড কার্ভ। তাহলে লোড কার্ভ পাইলাম, লোড ডিউরেশন কার্ভ পাইলাম। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, আমি বারবার বলছি। তো এই দুইটা তো আমরা বুঝলাম। তো এনার্জি জেনারেটেড পার ডে তাহলে কত আসে সেটা নির্ণয় করি। তাহলে পার ডে এনার্জি জেনারেটেড কিলোওয়াট আওয়ারে নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখানে টোটাল কত চলছে? কয় ঘন্টা চলছে? 20 মেগাওয়াট। টোটাল কয় ঘন্টা চলছে? 12 ঘন্টা চলছে। তাহলে 20 মেগাওয়াট গুণন 12 যোগ 40 মেগাওয়াট কয় ঘন্টা চলছে? 4 ঘন্টা চলছে। 40 মেগাওয়াট গুণন 4 যোগ, এরপরে কত? 60 মেগাওয়াট কয় ঘন্টা চলছে? 60 মেগাওয়াট গুণন চলছে এখানে 4 ঘন্টা, শুধু 4 ঘন্টা যোগ
50 মেগাওয়াট কয় ঘন্টা চলছে? 4 ঘন্টা। 50 মেগাওয়াট 4 ঘন্টা। তাহলে এগুলো কিন্তু সব মেগাওয়াট। তো মেগাওয়াট যেহেতু সবার পক্ষ থেকে কি করি, √3 কমন নেই, তাহলে সবগুলাই কি হলো, কিলোওয়াটে হলো। তাহলে সব গুণ করে দেখি কত আসে। এটা কিন্তু সারা দিনের 24 হিসাব। তাহলে আসে 840 গুণন 10⁻³ কিলোওয়াট আওয়ার পার ডে এনার্জি জেনারেটেড করে। এইটা অবশ্যই ঘন্টাগুলো গুনে দেখেন, ঘন্টা এখানে 12 ঘন্টা, এখানে 4 ঘন্টা, এখানে 4 ঘন্টা, এখানে 3 4 12, এখানে 3 4 12 24 ঘন্টা। যদি প্রশ্নের মধ্যে বলতো যে 12 থেকে 6টা পর্যন্ত কোনো লোড নেয় নাই, মানে 0 মেগাওয়াট ছিল, অর্থাৎ 12 থেকে 6টা পর্যন্ত সে অফ ছিল, অফ মানে কি 0 মেগাওয়াট নিছে, তাহলে এই বাকি সময়টা দেখাই দিতেন যে 4 ঘন্টা কি ছিল, 4 ঘন্টা সে অফ ছিল, ওই 4 ঘন্টা অফ হিসাব করেই হিসাব হবে। তখন এইখানেও লোড কার্ভের ক্ষেত্রেও ওই যে 4 ঘন্টা, সেই 4 ঘন্টা আসে জিরোতে থাকতো, জিরোতে থেকে আবার 4 ঘন্টা পরে যে আবার সে জিরো থেকে যদি বেশি হইতো তাহলে হইতো। আবার লোড ডিউরেশন কার্ভের মধ্যে সেটা তো আর দেখা যাইতো যে সেটা নাই, সেটা শেষের দিকে আসতে বলা যেত। ধরেন শেষের 4 ঘন্টা যদি হইতো, তাহলে তার আগেই সে শেষ হইতো, হওয়ার পরে এই 4 ঘন্টা এদিক দিয়ে দাগ দিতাম। তাহলে বুঝলাম যে লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ, লোড এনার্জি জেনারেটেড পার ডে কিভাবে হচ্ছে। এই ছিল আমাদের অধ্যায় 3 এর ওভারঅল। আমরা চেষ্টা করব এটা খুব ভালোভাবে বোঝারও।